লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজ্জল করিম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। মোফাজ্জল করিম, যদি আপনাকে দিয়ে শুরু করি, শিক্ষাঙ্গন উত্তাল অবস্থায় আছে আমাদের। একদিকে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছে, অন্যদিকে শিক্ষকরাও প্রত্যয় স্কিম থেকে নিজেদেরকে দূরে রাখবার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুরু যদি কোটা দিয়ে করি, আজকে হাইকোর্টের যিনি মহামান্য প্রধান বিচারপতি আছে তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এখনও এই ব্যাপারে যে উচ্চ আদালতে আপিলের যেই শুনানি সেটি কিন্তু এখনও হয়নি, রাইট স্থগিত করা হয়েছে হাইকোর্টের। এবং তিনি আরেকটি কথা বলেছে যে আন্দোলন দিয়ে কিন্তু আদালতের রায়কে প্রভাবিত করা যাবে না। এই মন্তব্যের বিপরীতে আপনি কি বলবেন? ধন্যবাদ। একটা জিনিস লক্ষ্য করার, হঠাৎ করে গত সপ্তাহ বা আর একটু 2 সপ্তাহ ধরে কয়েকটা বড় বড় সংকট সামনে এসে গেছে। কি? যেমন শিক্ষকদের যে ব্যাপারটা, আন্দোলন, এটা এক অর্থে আমি বলবো অভূতপূর্ব। এ ধরনের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে তারা একাত্মতা ঘোষণা করে যে কাজটা করছেন, ফলে লেখাপড়া বলতে গেলে পরে বিশ্ববিদ্যালয়গুলো তো বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, ছাত্ররা কিছুদিন আগে এই কোটা নিয়ে সমস্ত দেশব্যাপী যে আন্দোলন শুরু করেছিল, সেটার একটা মোটামুটি সাময়িক হলে পরেও একটা সমাধান হয়েছিল এতদিন পর্যন্ত। আর হঠাৎ করে এখন আবার এটা দেখা দিয়েছে এই জন্যে যে সরকার কেন জানি আবার নতুন করে ওই পুরানো সিদ্ধান্তে ফিরে যাচ্ছেন। তো এদিকে ছাত্ররা তারাও বলছে যে তারা কোটা আন্দোলন এটা ছড়িয়ে দিয়েছে এবং বলছে না, কোটা সিস্টেম তুলে দিতে হবে। তারপরে দেখুন, ছোটখাটো হলেও বলতে হয় এটা সমস্ত দেশব্যাপী না হলেও কিছু কিছু এলাকাতে তো বটেই। এই যে গ্যাস সরবরাহের ব্যাপারটা, ভুক্তভোগীরা তারা কি সংকটে আছেন ভুক্তভোগী মাত্রই জানেন। যারা বাসায় গ্যাস পাচ্ছে না তাদের কি অসুবিধা হচ্ছে তারা জানে। তার মানে কি, একটা সব কিছু মিলিয়ে একটা যেন তালগোল পাকিয়ে গেছে, লেজে গোবর অবস্থা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু এগুলা যে কটার কথা বললাম, যেমন শিক্ষকদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন বা গ্যাস সরবরাহ, এগুলোর মধ্যে কোনো রাজনীতি নাই। কিন্তু সরকার যে বিরোধী দলকে দোষ দিবে বা বলবে যে বিরোধী দল করাচ্ছে এটা। জি, মোফাজ্জল করিম বলছিলেন যে রাজনীতি হয়তো আভাস পাচ্ছেন না, কিন্তু যেটি উচ্চ আদালত বা একেবারে আমাদের সবশেষ ভরসার জায়গা আদালত প্রাঙ্গণ, সেখান থেকে যে কথাগুলো আসছে যে এই ধরনের রায় যখন পেন্ডিং অবস্থা থাকে, চূড়ান্তভাবে অ্যাপিলের ডিভিশন তো এখনো কোনো রায় দিয়ে দেয়নি, তারপরেও এই ধরনের যখন আন্দোলন হয় তখন সেটা প্রভাব ফেলে কিনা রায়ে, বা ফেলতে পারে কিনা? এটা হচ্ছে আপনার প্রশ্ন, আর আমি যেটা কথাটা শেষ করতে পারিনি। আমি বলছি এই যে আজকের যে বিষয়গুলা নিয়ে আমরা আলোচনা করব, এগুলোর মধ্যে কিন্তু পরস্পরকে দোষারোপ করার কোনো নাই, স্কোপ নাই। এই জন্যে যে এগুলা শিক্ষকরা করছেন তাদের স্বার্থে, এখানে কোনো রাজনৈতিক কিছু না। কিন্তু যদিও জনাব ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী, তিনি বলেছেন যে বিএনপির উপরে দোষারোপ করে বলছেন যে তারা কিছু না পেরে এখন কি করছে, এখন ভর করেছে তারা শিক্ষকদের আন্দোলনে। শিক্ষকদের আন্দোলনটা ওই যে পেনশন স্কিমের ব্যাপারে, আর ভর করছে তারা ছাত্রদের কোটা আন্দোলন। তো আমি যেটা বলতেছিলাম আর কি, এই জিনিসগুলাকে প্লিজ যেভাবে আছে হ্যান্ডেল করুন, সেইভাবে হ্যান্ডেল করুন, করে ওইভাবেই। এবং আদালতে যেমন ইয়ের ব্যাপারটা, কোটার ব্যাপারটা আদালতের রায় আছে, তো এইভাবেই শেষ করুন। এর মধ্যে যদি রাজনীতি টেনে আনেন এবং এটা যদি আবার পরস্পর দোষারোপ করে, তাহলে পরে এটার সমাধান হবে না। আর কেন এই বিষয়গুলো, এই ইস্যুগুলো সামনে আসলো, এই জন্যই আসলো যে আমার মনে হয় একটু মিসহ্যান্ডেল করা হয়েছে। মিসহ্যান্ডেল আর কিছুই না,
শিক্ষকরা কিছুতেই রাজপথে নামতেন না, নামার কথা না। দলমত নির্বিশেষে ওই নীল, সাদা, হলুদ ইত্যাদি যে তাদের রং ইত্যাদি সবকিছু বাদ দিয়ে এই পেনশনের এই যে আন্দোলনটা, এটা কিন্তু সবাই একমত হয়ে নেমেছে। তো আমি মনে করি যারা সিদ্ধান্ত দিয়েছেন, অর্থাৎ সরকারের অর্থ বিভাগ বা শিক্ষা বিভাগ, তাদের উচিত ছিল শিক্ষকদেরকে কনফিডেন্সে নিয়ে তাদের সঙ্গে আগে আলাপ আলোচনা করেন, বাজেটের আগেই আলাপ আলোচনা যেটা আমরা করতে যাচ্ছি তাদের, কারণ এই শ্রেণীটা অত্যন্ত বিজ্ঞ, প্রাজ্ঞ, বিদ্বান একটা গোষ্ঠী। শিক্ষকদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে তারা বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই ব্যাপারটা নাকচ করে আসছিল। তাহলে কি তাদের এই নাকচগুলো একেবারে কর্তৃপক্ষ পর্যায়ে পৌঁছায়নি? পৌঁছাইছে নিশ্চয়ই, কিন্তু কর্তৃপক্ষ কান দেন নাই। আমি ওটাই বলতে চাচ্ছি। আপনি প্রশাসন চালালে পরে আপনাকে সকলের কথাই শুনতে হবে এবং কে কি করে এবং তাদের সঙ্গে বসতে হবে। আমি লক্ষ্য করছি বর্তমানে একটা টেন্ডেন্সি দেখা গেছে বিভিন্ন মন্ত্রণালয়ের, তারা একটা সিদ্ধান্ত দিয়ে দেন, তারপরে একটা কিছু এরকম যেটা পরিস্থিতি উদ্ভব হয়, কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে কিছু করতে রাজি না। এখনো তারা আজকে যেমন বসার কথা ছিল জনাব ওবায়দুল কাদেরের শিক্ষকদের সঙ্গে, হঠাৎ কি কারণে এটা পিছিয়ে দিয়েছেন, হয়তো কোনো ইমার্জেন্সির জন্য হতে পারে, কিন্তু এই আলোচনাগুলো আগে অনেক জি আপনি যেটি বলতে চাচ্ছেন, জি বুঝতে পেরেছি যে স্টেক হোল্ডারদের সঙ্গে আগে থেকে যদি আলাপ আলোচনা করে সব পক্ষের মতামত নেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, এখন যেমন একেবারে শিক্ষাঙ্গনগুলো অচল অবস্থার মধ্যে পড়ে গেছে। আমি একটু অজয় দাশগুপ্তের কাছে এই বিষয় নিয়ে জানতে চাই, এই যে শিক্ষার্থীরা এবং শিক্ষকদের দুই পক্ষেরই ভিন্ন ভিন্ন দাবিতে যে আন্দোলন চলছে, তাতে করে তো শিক্ষাঙ্গন একেবারে অচল হয়ে আছে, ভর্তি ক্লাস পরীক্ষা সবকিছুই বন্ধ আছে। এই অচল অবস্থা কাটাবার উদ্যোগ আসলে নেবেটা কে? এটা প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। কোটা এটা নিয়ে আন্দোলন যেই হোক, আমাদের দেশে কিন্তু বেশ বলা যায় যে গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে। আর একটা দিক হচ্ছে যে শাহবাগে সমাবেশ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবেশ। কিন্তু আপনি জানেন যে আজকে বোধহয় ৩য় দিন হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 12-13 লাখ 14 লাখ ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিচ্ছে। কাজেই শিক্ষাঙ্গন অচল হয়ে আছে। এই ধরনের মন্তব্য টেলিভিশনের মতো প্রতিষ্ঠানের মানে সরাসরি লাইভ অনুষ্ঠানে যদি করা হয়, সেটা কিন্তু একটু ভেবে দেখা যে আমরা কতটা কি মন্তব্য ঢালাওভাবে করতে পারি কিনা। কারণ আপনারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এটা দেখাচ্ছেন এবং এত মানে কোটায় আন্দোলনে যতটা অংশ নিচ্ছে তার চেয়ে অন্তত 100 গুণ ছাত্রছাত্রী বা তারও বেশি পরীক্ষা দিচ্ছে আর কি। কিংবা ধরেন এখন এই মাধ্যমিক বিদ্যালয়ে যে নতুন পাঠ্যক্রম হয়েছে, পাঠ পঠন দান পরীক্ষা পদ্ধতি নতুন হচ্ছে, তাতে কিন্তু স্কুলগুলোতে সেই পরীক্ষা শুরু হয়েছে। স্কুল কলেজের আসলে তো ব্যাপারগুলো হচ্ছে না যে উচ্চ শিক্ষাঙ্গন যদি কিছুটা কারেকশন করে, যে আমি ভেবেছি বুঝতেই পারবেন নিশ্চয়ই, কারণ এটা তো সব বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে হচ্ছে। আপনার কথা কিন্তু ঢালাওভাবে সব শিক্ষাঙ্গন হয়ে যায় আর কি। আপনার না, মানে আমাদের সব মিডিয়ায় কিন্তু এটা হলো একটা দিক। কিন্তু উচ্চ শিক্ষাতেও তো আসলে পিছিয়ে পড়ছে, কারণ তাদের তো সেশন জট হয়ে যাবে। অবশ্যই, হ্যাঁ সেটা না, এই যে একটা পপুলার সেন্টিমেন্ট তো আছে অবশ্যই। কিন্তু আরেকভাবে দেখেন, মোফাজ্জল করিম সাহেবরা যখন প্রশাসনে ছিলেন বা যখন জয়েন করেছেন, তখন কিন্তু বাংলাদেশে চাকরি বলতে যা বোঝা যায় তার 50 ভাগেরও বেশি ছিল কিন্তু, বা উচ্চ পদের চাকরি যদি বলি, সরকারি চাকরি। এখন কিন্তু ব্যাপারটা একেবারেই ভিন্ন। এখন কিন্তু চাকরি বলতে হচ্ছে বেসরকারি খাত। আমাদের শ্রমজীবী মানুষের যদি খাত বলেন, পোশাক শিল্পে তো 50 লাখ কাজ করে, তার মধ্যে 30-35 লাখ নারী, বা এই 50 লাখের মধ্যে সরকারি তো একজনও নাই। আমাদের ব্যাংকিং খাত 75 ভাগ ডিপোজিট বা ঋণ হচ্ছে বেসরকারি খাতে। এইটার মধ্যে তো একজনও সরকারি চাকরি নেই। কর্মকর্তা যদি বলেন, কর্মচারী বাদ দিলেও কর্মকর্তা, যেখানে সরকারি চাকরির কোটার প্রশ্নটা আসে, সেখানে কিন্তু কোটাটা কোনো প্রশ্নই না আর কি। আমাদের অর্থনীতিতে আমাদের মানে গ্রামীণ বলেন, শহরের অর্থনীতি বলেন,
বেসরকারি খাত বলেন, সেটাই তো বিপুল সংখ্যাগরিষ্ঠ। কাজেই শুধুমাত্র সরকারি, ধরেন প্রতি বছর বিসিএস নিয়োগ হয় কয়েক লাখ প্রাথমিক প্রিলিমিনারি, তারপরে রিটেন পরীক্ষা, তারপরে ভাইবা এসে 1800, 1900 বা 2000 এরকম নিয়োগ হয়। আরো কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ হয়, ব্যাংকে কিছু নিয়োগ হয়। সব জায়গায় কিন্তু কোটাটা একই ধরনের না। এই বিষয়গুলো আলোচনায় থাকা উচিত। আর একটা হচ্ছে ধরেন মেধা, আমরা অবশ্যই ধরবো মেধা। মুক্তিযোদ্ধা যারা, প্রশ্ন সবচেয়ে বেশি কিন্তু আঘাত হয় মুক্তিযোদ্ধার কোটার উপরে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জানি, 71 সালে আমার বয়স ছিল 21 বছর। আমি যেখানে যেসব বড় বড় ক্যাম্পে ট্রেনিং নিয়েছি কিংবা রণাঙ্গনে ছিলাম, 80-90% যোদ্ধা ছিল, রণাঙ্গনের যোদ্ধা ছিল দরিদ্র কৃষক শ্রমিক পরিবারের। তাদের জন্য কোটাটা খুব যে বড় ধরনের কিছু, তাদের পরিবারে আমি এখনো যখন ভাতা তুলি, এখনো দেখি তো সেই দরিদ্র মানুষগুলোই কিন্তু একটু জীবনযাপনের উন্নতি হয়েছে, সারা দেশে যেমন হয়েছে। কিন্তু বড় ধরনের উন্নতি এই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা লড়াই করেছে, প্রাণ দিয়েছে বা প্রাণ দিতে গিয়েছে, দেশকে স্বাধীন করেছে, লাল সবুজের পতাকা তুলেছে, তারা তাদের অনুভূতি যাতে কোনো ক্রমে আঘাত না পায়, আহত না হয়, সেটা অবশ্যই সবার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। 2018 সালে এই জায়গাতেই আমার একদম এই প্রশ্নটার উত্তর নিয়ে আমি একটি বিরতিতে যেতে চাইবো। এই যে বলা হচ্ছে যে একদিকে শিক্ষকদের কিছু দাবি আছে, তাদের যৌক্তিক কিছু কথাবার্তা আছে, শিক্ষার্থীদের আছে, আবার যেটি বলছিলেন যে আরেক স্টেক হোল্ডার যারা মুক্তিযোদ্ধাদের যে কোটাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তাদের অনুভূতিতে যেন আঘাত না আনে। সবগুলো দিক ঠিক রেখে আলোচনায় বসবার বা সমস্যার সমাধানের উদ্যোগ আসলে এখন পর্যন্ত নিতে দেখেছেন কিনা, বা নিবেই বাকি এটা? এভাবে তো আন্দোলন কয়দিন চলবে? সরকারের অবশ্যই দায়িত্ব। যে কোনো মানে ধরেন পার্লামেন্ট, আমাদের এখানে পার্লামেন্ট তো খুব অ্যাক্টিভ গত 20-25-30 বছরে ছিল না, যে সবকিছুর আলোচনা, রাজনীতির আলোচনা, সংসদ বাস্তবে সেটা হয়নি। তাইলে সরকারের উচিত হচ্ছে কিন্তু যখনই যে কোনো সমস্যা হবে, শুধু এই বড় ধরনের সমস্যা না, যে কোনো ধরনের সমস্যাই কিন্তু সমাজে আলোচনা, একটা আলোচনা হয়, আমরা দেখি গণমাধ্যমে হয়, সংবাদপত্রে হয়, টেলিভিশন গুলো এইসব বিষয় সামনে আনে। কিন্তু সরকারের দিক থেকে উদ্যোগী হওয়া উচিত, এবং সরকারি দল না, ছাত্র সংগঠনগুলো আছে বা পেশাজীবীদের বিভিন্ন সংগঠন আছে, তাদের দিক থেকে উচিত কিন্তু ইস্যুগুলোকে আরো স্পষ্ট সুনির্দিষ্ট করে সামনে আনা এবং আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করা। বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, এখন কিন্তু একটা বাস্তবতা হচ্ছে, সরকারি বিশ্ববিদ্যালয় কোট আনকোট যাদেরকে আমরা বলি, অর্থাৎ সরকারের কাছ থেকে বাজেটে নিয়ে চলে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বলা যায়, পরিচালনা করছেন সরকার সমর্থিত পেশাজীবীরাই, মূলত শিক্ষকরাই। তারা তাইলে নিজেদের মধ্যে কেন এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে তাদের ধর্মঘটে যেতে হলো, কিংবা সরকারের যারা দায়িত্বে আছে শিক্ষাঙ্গন পরিচালনায়, শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয় বলেন, কিংবা রাজনৈতিক যারা এখন সরকারি দলের রাজনীতিতে আছেন, যাদের বলছিলেন আপনি এবং মোফাজ্জল করিম, জি দুজনেই বলছিলেন যে সরকারকেই আসলে বা দায়িত্বশীল কাউকে উদ্যোগ নিতে হবে। নিতেও আজকে আমরা দেখলাম যে কেন জানি শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে গেল। দেখি সামনের দিনগুলোতে কি হয়, আলোচনা আরো শুনবো। তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং সাবেক সচিব ও হাই কমিশনার মোফাজ্জল করিম। মোফাজ্জল করিম, সরকার খরচ কমানোর জন্য একেবারে সার্বিকভাবে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে, এবং সেগুলো হচ্ছে যে বিদেশ ভ্রমণ, ওয়ার্কশপ, সেমিনার, সব ধরনের যানবাহন ক্রয়, সরকারি খরচ যেগুলো হয়ে থাকে সেসব ব্যাপারে একটি বিধিনিষেধ দিয়ে পরিপত্র আজকে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত, মানে খরচ কমানোর সিদ্ধান্ততে কাজ হবে কিনা? কাজ হবে, নিশ্চয়ই হবে, যদি বাস্তবায়নটা ঠিক মতো হয়। পরিপত্র জারি করে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, আর ধরে নিলাম যে সব ঠিক হয়, তাতে হবে না। কোনো রকমের কোনো ছাড় দেওয়া ঠিক হবে না। দেখতে হবে যে সঠিকভাবে, এবং এটা এখন শুধু এই ক্রাইসিসের সময়, যখন বৈদেশিক মুদ্রা ডলারে আমাদের টানাটানি ইত্যাদি, এই সময় নয়। এটা তো সব সময় একটা সরকার চালাতে হলে পরে বাহুল্য খরচ যেগুলো আছে, আপনি যেখানে আপনার এই বিদেশ ভ্রমণ বলুন, গাড়ি ঘোড়া কেনা বলুন, এগুলোর ব্যাপারে কোনো রকমের
আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সরকারি চাকরি জি খুব একটা কড়াকড়ি কোনো সময় করা হয়, এটা এক একটা মন্ত্রণালয়ে তাদের ইচ্ছা মতো চলে। এখন যেটা করা হয়েছে, আজকে যেটা বললেন, এটা যদি ঠিক মতো হয় অবশ্যই এটা। আমি একটু আগের প্রসঙ্গে তো একটু যেতে চাই। দাদা বলছিলেন যে এই শিক্ষকদের আন্দোলন বা ছাত্রদের আন্দোলন, এটা মানে কথায় আমার কাছে মনে হয়েছে যেন উনি বলতে চাচ্ছেন এটা এমন যে সর্বজনীন কিছু তা নয়, এটাতে সাধারণ ছাত্ররা বা এটাতে অন্যরা খুব একটা জড়িত না। আমি কিন্তু এখানে একটু শ্রদ্ধার সঙ্গে দ্বিমত পোষণ করি। এটা এই জন্যে যে ছাত্রদের জন্য তাদের কেরিয়ার, উনি অবশ্য বলছিলেন যে সরকারি চাকরিতে কয়জন আসে, কিন্তু এখন পর্যন্ত সরকারি বিসিএস ক্যাডার, এটা গার্জিয়ানরা যেমন ছাত্রছাত্রীরাও তেমন এটাকে মাথার উপরে তুলে রাখে। এটা পেলে পরে শতকরা ৮০-৯০ জন ছেলে মেয়ে মনে করে যে যাক একটা মুখ্য অর্জন হয়েছে। অতএব এই জিনিসটাকে মোফাজ্জল করিম, আমি একটু এই খরচ কমানোর প্রসঙ্গে আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন রেখে আমি অতিথি পরিবর্তন করব। আপনি বলছিলেন যে এটি যদি করা মানে এত কড়াভাবে নির্দেশনা আগে কখনো আসেনি, আমরা দেখেছি এর আগে ২-১ এসেছিল বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সরকারি কর্মচারীদের করোনার সময় বা এরপরে, কিন্তু সেটি আসলে ২-৩ মাসের পরে আবার উইথড্র করতে হয়েছে। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে যখন এই ধরনের কঠোর নির্দেশনা আসে, আপনি তো সাচিবিক দায়িত্ব পালন করেছেন, প্রশাসনে কাজ করে এসেছেন, কাদের মানে এই ব্যত্যয়টা ঘটায় কারা বা কোন পর্যায় থেকে আসলে এটার ব্যত্যয়টা ঘটে? এটা যেটা হয় কিছুদিন পর্যন্ত বেশ এটা নিয়ে হইচই হবে, দেখা যাবে যে হ্যাঁ বিদেশ ভ্রমণ কমে গেছে, কতদিন, কয়েক মাস, তারপরে এটা ভুলে যাই। এটা আমরা সবাই ভুলে যাই, যারা নীতি নির্ধারক তারাও ভুলে যান, যাদের উপরে এটা দায়িত্ব। জি, এটা ঠিকমতো পালন হচ্ছে কিনা দেখবে কে, মনিটরটা করবে কে? মনিটরটা প্রত্যেক মিনিস্ট্রি করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন, তিনি সরকার প্রধান। এখন এটা বাস্তবায়ন হবে যে সমস্ত মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করে, প্রত্যেকটা মন্ত্রণালয় এবং প্রত্যেকটা সরকারি দপ্তর তাদের করার কথা। জি, সেটা হচ্ছে কি না হচ্ছে এটা অবশ্যই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওভারসি করতে হবে। এই একই বিষয় আমি একটু অজয় দাশগুপ্তর কাছ থেকেও জানতে চাইবো যে অনেক ভালো ভালো চমৎকার দেশের স্বার্থে অনেক নির্দেশনা আসে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর খুব কমই বাস্তবায়ন আমরা দেখতে পারি, এবং যাদের কারণে বা যাদের দায়িত্ব অবহেলার কারণে এই বাস্তবায়নগুলো হয়ে ওঠে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও অতীতে খুব একটা আমরা নিতে দেখি না। এই সিদ্ধান্তের ব্যাপারে কি বলবেন? এই সিদ্ধান্তটাকে আমার কাছে মনে হয় যে দুর্ভাগ্যজনক, কারণ এটা একটা এই করোনার পরে বিশেষ করে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড আবার চাঙ্গা হতে শুরু করে, তখন ওই সময় কিন্তু আবার ডলার বা বৈদেশিক মুদ্রা রিজার্ভের সমস্যা দেখা দেয়। বড় বড় কতগুলো প্রকল্প বাস্তবায়ন হয়েছে, সেগুলো প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছে। এই জায়গাটার যে বাধ্যবাধকতা ছিল আর কি, মানে আমাদের আমদানি অনেকগুলো কিন্তু বিলাসদ্রব্য কোট আনকোট, সেটা কিন্তু অনেকগুলো ডলার বিদেশি মুদ্রা খরচ, শুধু ভ্রমণ না, কিন্তু নানান রকমের নিষেধাজ্ঞা বা ট্যাক্স, বাড়তি ট্যাক্স, সবগুলোই তো নিষিদ্ধ করা হয়নি, কিন্তু ট্যাক্স আরোপ করা হয়েছে অনেক ধরনের আমদানি পণ্য। তারপরে আবার এই নির্দেশ কেন যেতে, আবার আরেকটা হচ্ছে যে কারা ভায়োলেট করবে না। মানে মোফাজ্জল সাহেব স্যার প্রশাসনে ছিলেন, জানেন যে কায়দা কানুনের কোনো অভাব নাই। কৌশল বের করা সচিবরা বা আমলা যাদেরকে বলি, বা এমনকি শুধু তাদের কথা বলবো কেন, আপনি কয়জন মন্ত্রী বড় গাড়ির পরিবর্তে ছোট গাড়ি ব্যবহার করেছে, যাচ্ছে জ্বালানি তেল একটা চড়া দাম হচ্ছে, কিংবা কয়জনে তার প্রশাসন থেকে মানে এইটাই করেছে, কয়জন এমপি ছোট গাড়ি ব্যবহার করেছে, কয়জন সচিব। এই যে নির্দেশনা, তার তো নিজস্ব যে কতগুলো জায়গা আছে, প্রচুর বিদেশে যাচ্ছে। আমি নিজে যখন কারোর সঙ্গে যোগাযোগের প্রশ্ন হয় তখন শুনি দেশে নেই, মন্ত্রী সচিবরা পদস্থ কর্মকর্তারা বাইরে যাচ্ছে।
তো এই নির্দেশ তারাই তো ফাঁক ফোকর বের করছেন। আপনি একটা কেনাকাটার জন্য বললেন যে সরকারি ব্যয় করা যাবে না, কিন্তু আপনি দেখিয়ে দেন যে আপনি যার কাছ থেকে কিনছেন, যে দেশ থেকে আমদানি করছেন, তার উপরে চাপায় দিলেন, সে আবার আপনার কাছ থেকে কিন্তু এটা আদায় করে নেবে তার ব্যয়ের অংশ হিসেবে। কাজে আপনি বিদেশে গেল সরকারি ব্যয়ে যাবে না, গেল যার কাছ থেকে আমদানি করছেন বা যে দেশে রপ্তানি করছেন তার ব্যয়, তারা কিন্তু আপনার সরকারি ব্যয়ের থেকে আদায় করে নিবে। কিংবা ধরেন আমাদের অর্থনীতিতে কিন্তু বেসরকারি খাত, সবটাই শুধু সরকারি। আগে যে কথাটা বলছি সেটা এই ক্ষেত্রেও বলি যে সবটাই শুধু সরকারি ব্যয়ের, আর একজন বেসরকারি খাতের তিনি 1 কোটি 1.5 কোটি টাকার দামি গাড়ি ব্যবহার করবেন কিংবা কোটি টাকা দিয়ে পশু কোরবানি দিবেন, সেইটা কিন্তু কৃচ্ছতার প্রশ্ন যখন আসে। অর্থনীতির চালিকা শক্তি আমরা বলছি বেসরকারি খাতকে, তারা 40 টাকায় কৃষকের কাছ থেকে চাল কিনে 70 টাকা 75 টাকা একটা মোড়কে ভরে বিক্রি করবেন, সেই জায়গাটাও কিন্তু একটা হাত দিতে হবে। শুধুমাত্র আপনি সরকারি কর্মকর্তা তার নির্দেশ এই জায়গাটায় পুরো বিষয়টা সীমাবদ্ধ রাখলে পরে অর্থনীতির যে কারণগুলো, যে সমস্যাগুলো, যে সংকট থেকে পরিত্রাণের জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছেন, সেই জায়গাটা কিন্তু আমরা একটা বড় ধরনের প্রতিবন্ধকতার মুখেই থেকে যাব। আরো আলোচনা শুনবো, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অজয় দাশগুপ্ত এবং মোফাজ্জল করিম। আলোচনা শুরু করেছিলাম যে কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেটা দিয়ে, এবং আপনারা দুজনেই বলছিলেন যে সরকারি চাকরির প্রতি কেন এত মোহ বা আকর্ষণ বর্তমান শিক্ষার্থীদের। তার একটি কারণ কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে বিগত কয়েকদিনের তথ্যই যদি আমরা তুলে ধরবার চেষ্টা করি, সেখানে যে পরিমাণে বিপুল সম্পদের তথ্যের খবর উঠে আসছে, যার সর্বশেষ নাম যুক্ত হয়েছে এবারে কাস্টমসের কমিশনার এনামুল হকের, এই কারণগুলোর জন্য কি সরকারি চাকরির প্রতি এত মোহ? মোফাজ্জল করিম। না, দুর্নীতির দিকটা না হয় আমরা পরে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটি ছেলে বা মেয়ে যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তখন তার লক্ষ্য থাকে, অন্তত বাংলাদেশে কি লক্ষ্য থাকে, যে একটা ভালো ক্যারিয়ার যেন হয়। এখন সরকারি চাকরিতে ওই যে কাডার সার্ভিস, এটার আর কিছু হোক না হোক একটা নিশ্চিত জীবন, একটা মোটামুটি নিরুপদ্রব একটা দীর্ঘ চাকরি জীবন পাবে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। এই কারণেই আর সেই ব্রিটিশ আমল থেকে আমি খুব কম সময় পাবো আপনার বক্তব্য নেবার জন্য। জি, যদি বলতেন যে এই বিষয়টি, এই যে এত যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর আসছে, বিপুল অর্থ সম্পদের পরিমাণ আসছে, শুধু কি সরকারি খাতেই হচ্ছে না? অজয় দাশগুপ্ত যেটি বলার চেষ্টা করছিল যে বেসরকারি খাতেও তো এই দুর্নীতি আছে। কিন্তু আপাতত তো আমরা বেসরকারি খাতে যাওয়ার আগে সরকারের দায়িত্ব হচ্ছে তার নিজের কর্মচারী যাদেরকে দিয়ে দেশ চালাচ্ছে তাদের মধ্যে যদি এখন এই দুর্নীতি এভাবে ঢুকে পড়ে, কিভাবে যে দুর্নীতি ঢুকছে এটা এখন আর বলার সময় নেই। অতএব আগে নিজের প্রশাসনটাকে ঠিক করুন। এতদিন আমরা বলেছি দেশে সুশাসন নাই, এখন সবাই বলে দেশে প্রশাসনই নাই। থাকতো যদি তাহলে পরে এত মানে নজিরবিহীন ভাবে বেনজিররা মাথা তুলে দাঁড়াতে পারতো না, মতিউর রহমান আর অমুক তমুকে ধ্যান হতেন। তো সেই জন্য আগে এদেরকে ধরতে হবে এবং এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না হলে পরে এদের দিয়েই তো আপনি বেসরকারি খাতকে কন্ট্রোল করবেন, নাহলে তো বেসরকারি খাত লাগাম ছাড়া ভাবে তারা মুনাফা করতে থাকবে, দুর্নীতি করতে থাকবে, মানুষকে ঠকাতে থাকবে। সেই জন্য হাত দিয়েছেন, কন্টিনিউ করেন। ওই যে 2-4 বছর আগে যে ইয়ে হলো আপনার ক্যাসিনোর মতো করবেন না। কয়েক মাস ক্যাসিনো নিয়ে বেশ হইচই হলো, তারপরে ক্যাসিনো মারা গেল, ক্যাসিনোর আর কোনো খবর নাই, যাদেরকে ধরা টরা হয়েছে সব ছেড়ে টেড়ে দিয়ে। এরকম যেন না হয়। এটা একটা লাগাতার প্রচেষ্টা, একটা প্রচেষ্টা থাকতে হবে যে সরকারি কর্মচারী হোক আর বেসরকারি হোক, দুর্নীতি দমন কমিশনটা এই প্রথম দেখা যাচ্ছে একটু নড়ে চড়ে বসছে, বেশ মোটামুটি কাজ, তাদেরকে কাজে লাগান। জি, আমি একটু এবারে অজয় দাশগুপ্তের কাছেও যেতে চাই যে এই যে যেই কথাটি তিনি বললেন মোফাজ্জল করিম, যে কিছুদিন যেন হইচই হয় তারপর যেন আবার ঝিমিয়ে না পড়ে, এবারের পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা এখনো মানে মর্নিং শোজ দ্য ডে এরকম এখনো বলার সময় আসে নাই। কয়েকটা ঘটনা ঘটছে, সেটাও কিন্তু সূত্রপাত একদিকে আমেরিকার কিছু পদক্ষেপ, আর একদিকে ছাগল কিনতে গিয়ে কতগুলো তথ্য
বের হয়ে আসে। কিন্তু আমার মনে হয় যে একটা সমাজ কখন আগায়, আমরা তো স্মার্ট দেশের কথা বলছি, স্মার্ট সমাজের কথা, স্মার্ট অর্থনীতির কথা, স্মার্ট শিক্ষাঙ্গনের কথা, কিন্তু রাজনীতি কি স্মার্ট হয়েছে? প্রশাসন কি স্মার্ট হয়েছে? প্রশাসনের ভেতরে যে জবাবদিহিতা সেটা হচ্ছে, এই জায়গাটা কিন্তু বড় ধরনের ফাঁকফোকর রয়ে গেছে। প্রশাসনের লোকেরা একটু ইন্টারাপ্ট করি এটা। জি, আমি কিন্তু একেবারে শেষ সময়ে আছি। জি, আমি একটা খালি শব্দ বলবো, প্রশাসনের লোকেরা স্মার্ট নয়, ওভার স্মার্ট। এই বেনজির বলেন, মতিউর রহমান বলেন, আসাদুজ্জামান, এরা সব ওভার স্মার্ট। এই স্মার্টনেসটা মন্দ কাজে ব্যবহার হচ্ছে। আমাদের এই যে তথ্য প্রযুক্তির বিকাশ, সেটাও কিন্তু অনেকে মন্দ উদ্দেশ্যে ব্যবহার করছে। আমরা চাই যে এই আইনের শাসনের জায়গাগুলো, সেটা জাতীয় সংসদ হোক, একসময় দেখতাম জি, একেবারে যথার্থই বলেছেন যে আইনের শাসনের একেবারে যথাযথ প্রয়োগ এবং স্মার্ট যে শব্দটি, সেটি কথাবার্তায় না, কাজে কর্ম আমরা দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হবার জন্য। এই ছিল লিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।